সবসময় যখন কোনো একটা পার্টিকুলার কোম্পানিকে সিলেকশন করা হয় তখন চিন্তা করুন তাদের অনেকগুলো প্যারামিটার, অনেকগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু কোনো একটা কোম্পানিকে সিলেক্ট করতে হয়। এই যে সিলেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় বড় ইনভেস্টর যারা তারা একটা কথা খুব বলেন যে দরকার পড়লে সিলেকশনের জন্য তুমি 6 মাস সময় দাও, কিন্তু 6 মাস পরে যে ইনভেস্টমেন্টটা হবে সেটা যেন এমন সলিড ইনভেস্টমেন্ট হয় যেটা থেকে তুমি 10 বছর 15 বছর একটা বিশাল বড় একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারো। যদি রাকেশ ঝুনঝুনওয়ালাজির কথা যদি ধরা যায় তাহলে উনি কিন্তু ঠিক এই কাজটা করেছিলেন। আমি ধরে নিই মিস্টার বিজয় কেডিয়া স্যারের কথা, উনিও কিন্তু সেম কাজ করেছিলেন আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে। উনি প্রায় 6 মাস 7 মাস ধরে অবজারভেশন রেখেছেন, তারপরে উনি ইনভেস্টেড হন। সব থেকে বড় কথা দুটো, প্রথম হচ্ছে যেটা সেটা তোমার হাতে রয়েছে, দ্বিতীয় যেটা সেটা তোমার হাতে নেই। প্রথম যেটা হাতে রয়েছে একটা ডিপ লেভেল স্টাডি, যেটা তুমি প্রতিদিন যে কোনো সময় পাও এবং যেটা একটা সময় আমরা প্রচণ্ডভাবে মিস করতাম, কিন্তু সেটা আজকে তোমার হাতের মুঠোয় রয়েছে। যে কোনো সময় যে কোনো কোম্পানিকে তুমি সব রকমভাবে সিলেক্ট করতে পারো, চুজ করতে পারো, দেখতে পারো বিভিন্ন প্যারামিটার, আর আমরা তো রয়েছি তোমাদের সাহায্য করার জন্য। আর সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে ক্যাপিটালের পরিমাণ। এটা তোমার হাতে নেই, আমি মেনে নিচ্ছি, কারণ ক্যাপিটাল নিয়ে কেউ জন্মায় না এবং ছোট থেকে এক একজন এক এক জগতে ইনভেস্টেড হয়, যেখানে কিনা তাদের এমনও হয়েছে যাদের 100 টাকা জোগাড় করাটা মুশকিল, কিন্তু যদি 100 টাকা করে প্রতিদিন জোগাড় করা যায়, কিংবা যদি মাসে এরকমও হয়ে থাকে 500 টাকা 1000 টাকা করে জমা করা যায়, তাহলেও কিন্তু যদি লং টার্মে 20 বছর 25-30 বছরে একটা বিশাল ওয়েলথ ক্রিয়েট করা, যেটা সাধারণদের পক্ষে কল্পনা করতে গেলেও অবাক লাগে। আজকে আমি যে কথাটা বলছি তার কারণ হচ্ছে একটা কোম্পানি, মাল্টিব্যাগার কোম্পানি, অলরেডি বিরাট রিটার্ন দিয়ে দিয়েছে। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সেখানে রিকোয়েস্ট করেছিল কোম্পানিটাকে নিয়ে। আজকে সেই কোম্পানিটার অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে কিন্তু আমি দেখাবো, শোনাবো, বোঝাবো, সঙ্গে সঙ্গে কোম্পানির ফান্ডামেন্টালটা বোঝাবো। মানে আমার বিষয়গুলোর মধ্যে থাকবে একটা বড় মাপের অর্ডার কাছে রয়েছে, সেটা নিয়ে ম্যানেজমেন্ট বেশ কিছু ডিসিশন নিয়েছে। ইনফ্যাক্ট এই মুহূর্তেও কিন্তু একটা বড় মাপের একটা মিটিং চলছে ইনভেস্টর এবং অ্যানালিস্টদের নিয়ে, এবং এই মিটিংয়ের আউটকাম আজকে সন্ধ্যাবেলার মধ্যেই চলে আসবে এবং সেখানে এই যে পাবলিক ইনফরমেশনের জন্য ম্যানেজমেন্ট বেশ কিছু পয়েন্ট বলছে সেটা কিন্তু বলে দেবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে রেজাল্টের কথা বলবো, ভবিষ্যৎ কী রয়েছে এবং রিস্ক ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলবো। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, শুধু সাবস্ক্রাইব নয় বেল আইকনটা প্রেস করতে পারেন যদি মনে হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে বলবো, কোম্পানিটার নাম কি। ফার্স্ট ঘটনা যেটা জানা যায় সব কিছু দাঁড়িয়ে, সেটা হচ্ছে তারিল। তারিল কথার অর্থ হচ্ছে ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার ইন্ডিয়া লিমিটেড। এই যে তারিলের কথা যদি বলি, তারিল এই মুহূর্তে মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে আমাদের, কিন্তু একটা কারেকশন পিরিয়ড এখন রয়েছে। তাহলে কোম্পানিটা কি স্ট্রং অর উইক? স্ট্রং উইক ডিপেন্ড করে ফান্ডামেন্টাল অনেক কিছু বলে দেবে, টেকনিক্যাল আবার আরেকটা ব্যাপার বলবে। আমি ফান্ডামেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে এখন এই মুহূর্তে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপের দিকে পৌঁছেছে। কোম্পানি হচ্ছে 8,000 কোটি মার্কেট ক্যাপ, মোটামুটি 8,700 8,800 কোটি মার্কেট ক্যাপ। কোম্পানিটার যদি ভ্যালুয়েশন দেখি, মানে প্রাইস টু আর্নিং রেশিও দেখি, যদি সত্যি পিকে আমরা ফার্স্ট লেভেলের ভ্যালুয়েশন দেখি, সেখানে কোম্পানি পি রয়েছে 33.8, ইন্ডাস্ট্রিজ রয়েছে 31.9, খুব বেশি হাই ভ্যালুয়েশন যায়নি। কোম্পানি যদি ঋণের পরিমাণ দেখি, যেটা খুব জরুরি রয়েছে, পরিমাণ হচ্ছে 0.30, মানে খুব সামান্য ডেপ্ট ফ্রি কোম্পানি অলমোস্ট বলা যায়। কিন্তু শুধু ঋণ দেখলে হবে না, কোম্পানি ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি কেমন, তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কতখানি রিটার্ন দিয়েছে অতীতে, কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ কেমন রয়েছে, কোম্পানি এই মুহূর্তে ইনভেস্টর যদি হয়ে থাকো আগামী 10 বছর পরে সত্যি তোমাকে ভালো রিটার্ন দেবে তো? এই যে প্রশ্নগুলো আসছে সেগুলোর উত্তরটা কে দেবে? উত্তর দেবে ফান্ডামেন্টাল, কারণ সেই বলে দিচ্ছে তোমাকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্টটা রয়েছে, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি, প্রাইস টু আর্নিং গ্রোথ, সব কিছু কিন্তু মেম্বারশিপ দেখতে পারো, মাত্র 60 টাকা মেম্বারশিপ। এই হিসেবে প্রতি মাসে মাসে দিয়ে আমার কন্টিনিউ আপডেট চলছে, দেখতে পারো। কারণ সেখানে যদি এই বিষয়গুলো নিয়ে যদি এখানে চর্চা করি টোটাল ফান্ডামেন্টাল নিয়ে, তাহলে পরে এই বিষয়টা যে রয়েছে সেটা সময়টা নষ্ট হয়ে যাবে। আমি সরাসরি বিষয়ের দিকে আসবো। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই মুহূর্তে রয়েছে 23 এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 19। এটা কতটা ভালো কতটা খারাপ সেখানে বলেছি, এখানে আর বলছি না। প্রোমোটার হোল্ডিং রয়েছে 60% বেশি, 64.4% প্রোমোটার রেখেছে। ওদিক থেকে এফআইআই, ফরেন ইনস্টিটিউশন লিমিটেড, তারা কিন্তু সেল করছে, ডিআইআই সেল করছে, রিটেলার যারা আমরা রয়েছি আমরা বাই করছি, এরকম একটা পরিস্থিতি রয়েছে। কিন্তু প্রোমোটারের সংখ্যা বেশি থাকাটা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে যে হ্যাঁ কোম্পানির মধ্যে একটা ভালো ব্যাপার। যদি প্রোমোটার কমও থাকে, যদি ইনস্টিটিউশনাল মানে এফআইআই ডিআইআই সংখ্যা দুটো মিলিয়ে 50% বা তার কাছাকাছি থাকে, তাহলে একটা বিশ্বাসযোগ্যতা আসে। কিন্তু এটা কোনো থাম রুল নয় যে এটাকেই মানতে হবে, না হলে হবে না। এমন কোম্পানি দেখা গেছে রিটার্ন ভালো দিয়েছে, কিন্তু না ইনস্টিটিউশনাল ভালো বেশি রয়েছে, না বড় প্রোমোটারের সংখ্যা বেশি রয়েছে। পাবলিক মানে সাধারণ পাবলিক নয়, বড় বড় ইনভেস্টর যারা 10 বছর 20
বছর রেখে দিচ্ছে, তাদের মতো লোকও থাকতে পারে। সুতরাং পাবলিক মানেই তুমি আমি শুধু নিলাম তাও নয়। কি প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও হচ্ছে 0.39। এটা কিন্তু একটা পজিটিভ আবার নেগেটিভ। কেন পজিটিভ কেন নেগেটিভ সেটা কিন্তু ওখানে দেখবে। এখন এখানে সময়টা কম, প্লেজ কিছু পরিমাণ রেখেছে, 21% প্লেজ কিন্তু রয়েছে। এটাকে তুমি যদি নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখো তাহলে কিন্তু তোমার খারাপ লাগবে, কারণ 21% প্লেজ মানে নট এ ম্যাটার অফ জোক, এটা একটা বড় পরিমাণ সংখ্যা। এই সংখ্যাটা মানে প্রোমোটাররা তাদের যে পরিমাণ রয়েছে তার থেকে 21% তারা কি করেছে, বন্ধ করে রেখে দিয়েছে, বন্ধ করে রেখে টাকা নিয়েছে, এবং টাকা নিয়ে বেড়াতে বেরিয়ে গেছে, কি টাকা নিয়ে খেয়ে ফেলেছে, কি টাকা নিয়ে ব্যবসায় লাগিয়েছে, এটা কোথাও লেখা নেই। এবার এই ব্যাপারে জানার জন্য কি করতে হবে, আবারও তোমাকে দেখতে হবে ম্যানেজমেন্টের দিকে। ম্যানেজমেন্ট ব্যাপারগুলো নিয়ে কী চিন্তা ভাবনা করছে। ম্যানেজমেন্টের চিন্তার আগে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে অর্ডার বুক। অর্ডার বুক থেকে কী বুঝবে, অর্ডার বুক থেকে অ্যাটলিস্ট একটা জিনিস সহজ বুঝতে পারবে যে কোম্পানিটা ভবিষ্যতের জন্য কতটা তৈরি। আমার একটা ব্যবসা রয়েছে, ছোটো বড়ো মেয়ে যাই হোক, সেই ব্যবসাটার মধ্যে সবথেকে বড় কথা কোনো অর্ডার নেই। তাহলে ব্যবসাটা কি আস্তে আস্তে ধীতিয়ে পড়বে, একটা সময় শেষ হয়ে যাবে যদি কোনো অর্ডার না পাওয়া যায়। ছোটোখাটো খুচকার জিনিস দিয়ে তো একটা ব্যবসা চলে না। কিন্তু অর্ডার যদি বেশি থাকে তাহলে খুব আনন্দের ঘটনা যে প্রচুর অর্ডার, কিন্তু অর্ডার বেশি থাকা মানে আনন্দ খুব তাও নয়। অর্ডার আমার কাছে প্রচুর আছে, আমি সেটা এক্সিকিউটই করতে পারলাম না, তাহলে তো টোটালি লস, অর্ডারগুলো আস্তে আস্তে আমার হাত থেকে চলে যাবে। তৃতীয়ত, আমি লোক দেখানোর জন্য অর্ডার বুক বানিয়ে রাখলাম বড় বড়, কিন্তু অরিজিনালি আমি টোটালি ফাঁকা। জেনসল ইঞ্জিনিয়ারিং মনে পড়ছে, সেটা বলেছে যেখানে, এখানে আর বলবো না, সেখানেও কিন্তু এরকম কিছু ঘটনা ঘটিয়েছিল। তাহলে কি অর্ডার বুক এবং এক্সিকিউশন কোথায় পাবো, এক্সিকিউশন লেভেল পাবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। সেখানে কি দেখবো যে ব্যবসাটার প্রফিট জেনারেট করছে সেটা কি প্রফিটের সঙ্গে সঙ্গে ক্যাশটাকে জেনারেট করতে পারছে না ক্যাশটাকে জেনারেট করতে পারছে না। তাহলে সেটা পরে আসছি, আগে আসছি কি অর্ডার বুক। অর্ডার বুকে কেউ ম্যাসিভ লেভেলের অর্ডার, 6,630 কোটি টাকার অর্ডার কিন্তু এই তারিলের কাছে রয়েছে। 6,630, 8,000 কোটি মার্কেট ক্যাপে 6,600 কিন্তু রয়ে গেছে অর্ডার। মার্কেট ক্যাপ ডিভাইড বাই অর্ডার বুক, যদি অর্ডার বুক ডিভাইড মার্কেট ক্যাপ যদি বলি, সেখানে কিন্তু একটা বড় লেভেল রয়েছে, 1-এর থেকে কম অফকোর্স, কিন্তু 1-এর কাছাকাছি চলে গেছে। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখাচ্ছে। আমি চলে আসছি কি, আমি নেক্সট পয়েন্টের দিকে যাব, এফসিএফ ডাইরেক্ট যদি দেখো, যাকে আমি ক্যাশ ফ্লো বলছিলাম, এফসিএফকে ডাইরেক্ট তুমি যদি দেখো, ফ্রি ক্যাশ ফ্লো বলছি, সেটা দেখাচ্ছে 276 কোটি মাইনাস। দুম করে যখন তুমি দেখি তুমি ভাববে কোম্পানিটা খারাপ, কিন্তু নো, ফ্রি ক্যাশ ফ্লো বেশি মানে নেগেটিভ হওয়া মানে খারাপ তা কিন্তু না। অনেকগুলো প্যারামিটার আছে, দুম করে কোনো একটা রোগ দেখেই চট করে একটা ওষুধ দিলাম, নো। এখানে কিন্তু ভাবতে হয়, জানতে হয়, বুঝতে হয়, অভিজ্ঞতা কাজে লাগাতে হয়, সবগুলো নিয়ে তবে কিন্তু একটা জায়গায় পৌঁছতে হয়। দুম করে কোনো কিছু হয় না। এফসিএফ এখানে 276 কোটি টাকা মাইনাস, ফাইন। কিন্তু তুমি কি কখনো দেখেছো যে পিএফও কোথায় গেছে? প্রতি বছর যদি তুমি 5 বছরের পিএফও দেখো, প্রতি বছরে কম বেশি পিএফও কিন্তু বাড়ছে। পিএফও দেখো 131 ছিল 23 সালে, আমি তারপরে যদি বলি 153 কোটিতে পৌঁছেছে, 123 থেকে 153, 153 থেকে কত গেছে জানো? 357 থেকে গেছে, 153 থেকে 357, 357 থেকে কোথায় গেছে? এখন এসছে 410-এ, এই মার্চ 2026-এর রেজাল্ট অনুযায়ী। প্রতি বছরে সিএফও যতটাই যাই করুক, পিএফও আমাদের কিন্তু একটা বিরাট জায়গা দেখাচ্ছে। আমি আসছি এনসিএফ কিন্তু আমাদের দেখাচ্ছে 3 কোটি টাকা প্লাস। এনসিএফ কি রয়েছে, এনসিএফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে ডিটেলস বলেছি, এখানে বলতে গেলে আবার সময় নষ্ট হবে, শুধু যাচ্ছি না। তো পিএফও দেখে তুমি ডিসিশন নেবে না, তোমাকে বাকিগুলোকেও দেখতে হবে, সিএফওকে তোমায় দেখতে হবে, এখন মার্জিনকে দেখবে, প্রফিট মার্জিনটা কোথায় গেছে সেটা দেখে নেবে, সেগুলো ওখানে বলেছি। এইবারে আসছি ম্যানেজমেন্ট এবং রেজাল্টের ঘটনা। রেজাল্ট ভালো হয়েছে ঠিকঠাক, নেট প্রফিটে স্লাইটলি একটা চেঞ্জেস আছে, পরে বলছি। ম্যানেজমেন্ট আজ এই মুহূর্তে একটা বড় মিটিংয়ে রয়েছে, এই মিটিংটাতে ডিসিশন নিচ্ছে ম্যানেজমেন্ট কী ভাবনা চিন্তা করছে, ইনভেস্টরদের এবং অ্যানালিস্টদের বোঝাচ্ছে যে এই মিটিংয়ের আউটকাম সন্ধ্যাবেলার মধ্যে আমরা পেয়ে যাব। সেটা তোমরা নিজেরা নজর রাখবে, সার্চ করবে, এবং আশা রাখছি তোমরা একটু এগোনো যাও। কেন আমি বলছি এই কথাটা যে আজ মিটিং চলছে, আমি তোমাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যে দেখো, খোঁজো, ব্যাপারটাকে দেখো, কারোর উপর পরাধীন নয়, কারোর কাছে নাম জানতে এলাম, নো। নাম জানার জন্য তোমরা কিন্তু আসুনি। আমার চ্যানেলে যারা বহুকাল ধরে তোমরা রয়েছো তারা কিন্তু কয়েকটা জিনিসকে জানো, সেই জিনিসগুলো হচ্ছে কারোর উপর ডিপেন্ডেন্সি নয়। সে যেই হোক, আমি হই XYZ, যেই হোক, টোটালি নিজেকে সার্চ করতে হবে, নিজেকে দেখতে হবে, নিজেকে বুঝতে হবে। কেন বারবার বলছি, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ ফর ইয়োর অ্যাডভাইজার, পাস্ট গ্যারান্টি ফিউচার পারপাস। কোনো কোম্পানি মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে মানে ভবিষ্যতে সে মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েই যাবে এমন কোনো কথা নেই। আবার কোনো কোম্পানি রিটার্ন দিচ্ছে না মানে ভবিষ্যতে মাল্টিপ্যাকার হবে না, এ কথাও তুমি জোর দিয়ে বলতে পারো না। শুধু যেটা বলতে পারো ফান্ডামেন্টাল কতটা ভালো, ফান্ডামেন্টাল দেখবো, ক্যাশ ফ্লো দেখবো, ম্যানেজমেন্ট কী বলছে দেখবো, সব কিছু দেখে শুনে বুঝে তবেই একটা ডিসিশন নেবে। কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া যেমন নয়, কারোর উপর আঙুল চুলে দেখিয়ে দেওয়া না, স্যার আপনার জন্য কি, তোমার জন্য কি, তোর জন্য আমার এই অবস্থা হলো, নো।
নিজেকে দায়িত্ব নিতে শেখো, আস্তে আস্তে নিজে বড় হয়ে ওঠো। এখানে যারা 5 বছর 6 বছর ধরে আমার সঙ্গে রয়েছো তারা অলরেডি ম্যাচিওর, তারা যেসব প্রশ্নগুলো করছো দেখলেই বুঝতে পারবে স্যার সিএফওতে এই মুহূর্তে এই দেখতে পাচ্ছি, পিএফও কমছে, এরকম পরিস্থিতি দেখছি, কিন্তু মার্জিন বাড়ছে, এটা কেন হচ্ছে? মার্জিন বাড়ছে কিন্তু সিএফও বা পিএফও কমছে কেন? এটা হচ্ছে তখনই যখন তুমি ভিতরে ঘাটছো। আমি কেন বললাম ইনভেস্টারদের মিটিং চলছে, মিটিংয়ের আউটকাম সন্ধ্যা 6টার পরে পেয়ে যাবে। একবার সার্চ করে দেখো না যে তারিলের মিটিং আউটকাম কি, ইনভেস্টার যে কল কী রিপোর্টটা দিল। কিছু বুঝবে না, আমি জানি হয়তো 90% বুঝবে না, কিন্তু প্রশ্নটা করো যে আমি দেখেছি খুলে, আমি বুঝি যে করছো। আমি এই এক্সপেকটেশন আমি তোমাদের সকলের কাছ থেকে রাখবো যে এটা। সেকেন্ড আসছি অর্ডার। রিসেন্ট একটু আগে অর্ডার এলো, কিছুদিন 2-3 দিন, 14ই আগস্ট অর্ডারটা এসছে। 100 থেকে 500 কোটি টাকার বড় বড় সব অর্ডারগুলো একসঙ্গে ঢুকে গেছে এবং অর্ডার পাইপলাইনে 23,000 কোটি টাকার অর্ডার পড়ে রয়েছে। অর্ডার পাইপলাইন কিউতে রয়েছে। তার মানে কি 6,000 কোটি টাকার 6,600 কোটি টাকা এই মুহূর্তে সামনে অর্ডার, কিন্তু পরপর অর্ডার 23,000 কোটি, 8,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, বুঝতে পারছো। এবং অর্ডার কিছুদিনের মধ্যে এসছে, 14ই আগস্টে এসছে, প্রায় 500 কোটি টাকা অর্ডার এসছে। আর যেটা আরেকটা কথা বলা সেটা হচ্ছে Q1 FY 2027 এইখানে একটা ইয়ার অন ইয়ার বেসিসে যদিও আমাদের গ্রোথ হয়েছে 26% তারিলের গ্রোথ আমরা দেখেছি 26%, কিন্তু তার সত্ত্বেও এর মধ্যে কিছু একটা পয়েন্ট রয়েছে, সেটা আমি পরে বলছি, এটা লাস্টে বলছি। রিস্কের মধ্যে সে ব্যাপারগুলোকে কথা বলবো। এখন ম্যানেজমেন্ট থেকে খুব ইন্টারেস্টিং কথা বলছে আমাদের WC রয়েছে 170, আমরা WCটাকে 120 থেকে 130-এ নিয়ে আসছি। যদি ওরা WC-কে যদি ওরা 120-তে না এসে 130-35-ও আনতে পারে, তার ডাইরেক্ট ইম্প্যাক্ট কি পড়বে ইপিএসে, এবং ডাইরেক্ট ইম্প্যাক্ট ইপিএসে যেরকম পড়বে আরেকটা ব্যাপার তৈরি করবে, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটিতে গিয়ে ইম্প্যাক্টটা পড়ছে। এই দুটো ইম্প্যাক্ট যখন ডাইরেক্টলি পড়বে কোম্পানি আরও ঘুরে যাবে, মানে পজিটিভ। এই টার্গেট করেছে মানে কিন্তু হলো তা নয়। কনকলে কি দেখো না চেষ্টা করে যে আমরা পারছি কিনা, ব্যালেন্স শিটে কি দেখো না যে ওয়ার্কিং ক্যাপিটাল এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমি যে ঠিক ভুল বলছি কিনা এটা একবার যাচাই করে দেখো না। স্ক্রিনারে যাও, সিম্পল স্ক্রিনারে ঢুকে গিয়ে সার্চ করো, কোম্পানির নাম দাও, ভিতরে ঢুকে ব্যালেন্স শিটে যাও, ক্যাশ ফ্লোতে যাও, এগুলো একটু চেক করে দেখো না কি হয়। আমি চলে আসছি লাস্ট পয়েন্টের দিকে। অর্ডার ইনফ্লো প্রায় ম্যানেজমেন্ট বলছে 30% রেটে আমরা গ্রোথ করাচ্ছি, খুব ভালো কথা। এবার আসছে কি লাস্ট পয়েন্ট, নেগেটিভ পয়েন্টের দিকে যাব। নেগেটিভ পয়েন্টের দিকে আসার আগে আরেকটা আসার ঘটনা শোনাই, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে যেটা বক্তব্য রেখেছে যে আমাদের গ্রোথ রেটটাকে বাড়ানোর জন্য আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছি। জাস্ট আজকেই রিপোর্টে দেখতে পারবে ক্যাপেক্স কী পরিমাণে ওরা করতে চলেছে। বেশ, এবার আসছি লাস্টের দিকে, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট, রিস্ক। ফিউচারে যদি চাই, ফিউচার তো দুর্দান্ত, বুঝতেই পারছো। ট্রান্সফরমার সেক্টর ভবিষ্যৎ, এনার্জি সেক্টর গভর্নমেন্ট বিশেষ সুযোগ দিচ্ছে, সুবিধা তৈরি করছে। তুমি যেখানেই যাও না কেন, রিনিউয়েবল এনার্জির কথা বলো, ইলেকট্রনিক ভেহিকেলসের কথা বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছু কিন্তু এনার্জি সেক্টর। এনার্জি মানে ট্রান্সফরমার সেক্টর, শুধু ট্রান্সফরমার না, রিনিউয়েবল এনার্জিও রয়েছে ট্রান্সফরমার সেক্টর। ট্রান্সফরমার সেক্টরের একটা বড় পার্ট নিয়ে রয়েছে তারিল। আজ থেকে না, বহু বছরের পুরনো কোম্পানি, ম্যানেজমেন্ট অসাধারণ, ফান্ডামেন্টাল ভেরি স্ট্রং। এইরকম অবস্থায় কোম্পানির ক্ষেত্রে রিস্কটা কোথায়? প্রথম রিস্ক একটা ছোট মাপের দেখতে পারলাম, প্রায় 9 কোটি টাকা কমে গেছে প্রফিট। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, একটা জিনিস মনে রাখবে। সেকেন্ড ওয়ান, প্লেজিং নিয়ে কথা বলেছি, প্লেজ করেছে বন্দুক, একটু সিরিয়াসলি নজর রাখবে প্লেজিংটা যেন বেশি না বাড়ে। এবং থার্ড ওয়ান, নেক্সট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে রেজাল্ট যেন একটা ভালো জায়গায় থাকে। এই মুহূর্তে প্রফিট আমরা কোয়ার্টার দেখলাম 61 কোটি মতো দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদের কাছে কিন্তু একটা সিরিয়াস নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে। যদি এই কোয়ার্টারের প্রফিটটা নেক্সট কোয়ার্টারে বা তারপরের কোয়ার্টারে সংক্রমিত হয়, অর্থাৎ যদি এটাকে ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আমরা একটা নেগেটিভ ব্যাপার তৈরি করবে কোম্পানিটার ক্ষেত্রে। সেখানে কোম্পানির ক্ষেত্রে আমরা অবজারভেশনটা ভালো মাত্রায় করতে হবে। তাহলে ভবিষ্যৎ বোঝা গেল, রিস্কটা বোঝা গেল, অবজারভেশন করতে হবে। এই মুহূর্তে ইনভেস্টমেন্টের কথা যদি বলি, ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গা থাকলেও আমাদের একটা ছোট কারেকশনের জন্য ওয়েট করতে হবে। 5 to 8% কারেকশনটা ভীষণ জরুরি, কারণ প্রাইস টু আর্নিং রেশিও দাঁড়িয়ে রয়েছে 33-তে, যেটা একটু নামাটা কিন্তু জরুরি। ওদিকে আর্নিং গ্রোথটা যদি কখনো কমে যায় নেক্সট কোয়ার্টারগুলোতে, তাহলে পর কিন্তু পিইতে সরাসরি ইম্প্যাক্ট পড়বে। আবার WC যখন যদি 120-তে নামিয়ে আনতে পারে, তাহলে ডাইরেক্টলি ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আবার এদের মধ্যে পড়বে। আজকে সন্ধ্যাবেলার যে টার্নিং পয়েন্ট বা পিভট পয়েন্ট, সেটা দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যা 6টার পরে। আমরা এটা থেকে একটা আইডিয়া করার চেষ্টা করতে পারবো।